সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাকিস্তানের উত্তরাঞ্চলে এমন এক উপত্যকা রয়েছে যা তার নারীদের সৌন্দর্য ও স্বতন্ত্র সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে প্রচলিত কিছু সামাজিক রীতিনীতি বাইরের মানুষের কাছে বিস্ময়কর মনে হতে পারে। স্থানীয় প্রথা অনুযায়ী অনেক সময় মেয়েরাই নিজের পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করে এবং বিবাহের সিদ্ধান্ত নেয়। এমনকি কোনো বিবাহিত নারী যদি পরবর্তীতে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান, তাহলেও নির্দিষ্ট সামাজিক নিয়ম মেনে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। এক্ষেত্রে পূর্বের স্বামী নির্দিষ্ট রীতি অনুযায়ী ক্ষতিপূরণ গ্রহণ করেন। এই সমাজে নারীদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু প্রাচীন প্রথা। বিশেষ কিছু সময়ে, যেমন শারীরিক পরিবর্তনের নির্দিষ্ট পর্যায়ে, নারীরা বাসালে নামের আলাদা স্থানে কয়েকদিন অবস্থান করেন। এটি তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ, যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। এই উপত্যকাটি হল ক্যালাস উপত্যকা, যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার অন্তর্গত। তিনটি ছোট উপত্যকা, বম্বরে ঘাটি, রম্বুর ঘাটি এবং বিরির ঘাটি মিলে গড়ে উঠেছে এই অঞ্চল। এখানকার মানুষ নিজেদের ক্যালাস বলে পরিচয় দেন। তাদের জনসংখ্যা আনুমানিক ৩ থেকে ৪ হাজারের মতো, এবং তারা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নিজস্ব ঐতিহ্য আঁকড়ে জীবনযাপন করেন। উপত্যকাটি হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪৮০ ফুট উচ্চতায়। এখানকার আবহাওয়া শীতল ও নির্মল। পাহাড়, নদী ও অরণ্যের মিলিত পরিবেশ উপত্যকাটিকে এক অপূর্ব সৌন্দর্য দিয়েছে, যা দর্শনার্থীদের মনে প্রাচীন কাহিনীর জগতের অনুভূতি জাগায়। কৈলাস জনগোষ্ঠীর জীবনযাপন সাধারণ হলেও তাদের উৎসব ও আচার অনুষ্ঠান অত্যন্ত বর্ণিল ও প্রাণবন্ত। এই সংস্কৃতিকে কাছ থেকে দেখার ও বোঝার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভ্রমণে আসেন। চিত্রাল শহর থেকে এই উপত্যকার দূরত্ব প্রায় 2 ঘন্টার পথ, তবে যাত্রাপথ সহজ নয়। একদিকে প্রবাহমান পাহাড়ি নদী, অন্যদিকে খাড়া পর্বতশ্রেণী, আর মাঝখানে সরু ও আঁকাবাঁকা সড়ক। ভ্রমণের সময় ভূমিধসের আশঙ্কাও থাকে। তবুও প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির আকর্ষণ মানুষকে এই অনন্য উপত্যকার পথে টেনে আনে। যদি কেউ এই উপত্যকায় ভ্রমণ করতে চান, তাহলে স্থানীয়দের পরামর্শ অনুযায়ী খচ্চরে যাতায়াত করাই তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে এভাবেই চলাচল করেন। পথ চলতে গিয়ে চোখে পড়বে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ ঘাসে মোড়া প্রান্তর, ফলের বাগান এবং পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, যা পুরো যাত্রাকে স্মরণীয় করে তোলে। সেখানে পৌঁছাতে বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না, কেবল টোল প্রদান করতে হয় এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানাতে হয়। তবে মনে রাখতে হবে, আধুনিক সুযোগ সুবিধা সেখানে খুব সীমিত, তাই প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ এবং দরকারি সামগ্রী নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আশেপাশে হাসপাতাল বা পর্যাপ্ত দোকান সহজে পাওয়া যায় না। এই অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় 12,000-এর কাছাকাছি, যার মধ্যে ক্যালাস জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 3 থেকে 4 হাজার। তিনটি উপত্যকা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং তাদের মধ্যে কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বুম্বুরেদ ঘাটে, যেখানে অধিকাংশ মানুষ বসবাস করেন। ক্যালাস সম্প্রদায়ের সামাজিক রীতি ও বিশ্বাস বিশ্বব্যাপী প্রচলিত ধারণা থেকে ভিন্ন। তারা আনন্দকে জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখে, তা জন্ম হোক, বিবাহ হোক কিংবা মৃত্যু। মৃত্যু ঘিরে তাদের আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। যেখানে অনেক সমাজে শোক ও নীরবতা প্রাধান্য পায়, সেখানে ক্যালাসদের মধ্যে মৃত্যু উপলক্ষে সমবেত হওয়া, স্মৃতিচারণ ও সামাজিক সমাগমের আয়োজন দেখা যায়। প্রয়াত ব্যক্তিকে একদিনের জন্য একটি বড় সমবায় স্থানে রাখা হয়, যেখানে সবাই একত্রিত হয়ে তাকে স্মরণ করেন। অতিথিদের জন্য ভোজের আয়োজন করা হয়। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে জীবনকে উদযাপন করা হয়। অতীতে প্রয়াত ব্যক্তিকে কফিনে করে উন্মুক্ত স্থানে রাখা হতো, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন তাদের দাফন প্রথা চালু হয়েছে। তাদের বিশ্বাস, একজন মানুষকে বিদায় জানাতে হলে তা ইতিবাচক মনোভাব ও সম্মানের সঙ্গে করা উচিত। এই উপলক্ষে ব্যয়ও কম নয়। পরিবারগুলো গর্বের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করে। 3 দিন ধরে উপাসনালয়, স্মরণ ও সামাজিক মিলন মেলা চলে, যেখানে প্রয়াত ব্যক্তির জীবনের প্রশংসা করা হয় এবং গান পরিবেশন করা হয়। এই প্রথা দেখলে বোঝা যায় তারা জীবন ও মৃত্যুকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করে। এবার কথা বলা যাক তাদের বিবাহ প্রথা নিয়ে, যা আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী। ক্যালাস সমাজে সাধারণত বিয়ে হয় পারস্পরিক পছন্দ ও ভালোবাসার ভিত্তিতে। জোরপূর্বক বা প্রচলিত আয়োজন ভিত্তিক বিয়ের ধারণা এখানে নেই বললেই চলে। অনেক সময় যুবক তার পছন্দের তরুণীকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং পরে মেয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়।
গ্রামের প্রবীণরা তখন মেয়েটির মতামত জানতে চান। এই সিদ্ধান্ত কি তার নিজের ইচ্ছায় নেওয়া নাকি কোনো চাপ রয়েছে? যদি মেয়েটি স্বেচ্ছায় সম্মতি দেয় তবে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর ভোজের আয়োজন করা হয়, যেখানে কনের পরিবার আপ্যায়নের ব্যবস্থা করে এবং সবাই মিলে মিশে আনন্দ উদযাপন করে। চতুর্থ দিনে কনের মামা আসেন এবং বরপক্ষের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়। তারপর দুই পরিবারের মধ্যে উপহার বিনিময় চলতে থাকে, যা কখনো কয়েকদিন, কখনো কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। এই সমাজে আরেকটি বিশেষ দিক হল, যদি কোনো ক্যালাশ নারী মুসলিম পুরুষকে বিয়ে করেন তবে তাকে ইসলাম গ্রহণ করতে হয় এবং ঐতিহ্যবাহী পোশাক ত্যাগ করতে হয়। সাম্প্রতিক সময়ে কিছু ক্যালাশ নারী ইসলাম গ্রহণ করছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা সেখানে কাজ করছে এবং ক্যালাশ পরিবারগুলোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিক সহায়তার মাধ্যমে তাদের প্রাচীন সংস্কৃতি সংরক্ষণে উৎসাহ দেওয়া যায়। বিয়ের পর প্রথম সন্তান জন্মালে বড় আকারে আনন্দোৎসব হয়, যা কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। যদিও ব্যয়ের দায়িত্ব থাকে বরপক্ষের ওপর। আত্মীয় স্বজনদের উপহার দেওয়া হয় এবং ভোজের আয়োজন করা হয়। পরবর্তী সন্তান একই লিঙ্গের হলে একই প্রথা পুনরাবৃত্তি হয় এবং ভিন্ন লিঙ্গের সন্তান জন্মানো পর্যন্ত এই আয়োজন চলতে পারে। সন্তানের জন্ম উপলক্ষে নৃত্য ও আনন্দের মাধ্যমে উৎসব পালন করা হয়। সব মিলিয়ে দেখা যায়, ক্যালাশ জনগোষ্ঠী জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে উৎসবের দৃষ্টিতে দেখে। তাদের আরেকটি বিশেষ প্রথা হল, মাসিক চলাকালে নারীরা বাসালে নামে একটি আলাদা স্থানে কিছুদিন অবস্থান করেন। এটি একটি ছোট কক্ষ বা কুটিরের মতো জায়গা, যা তাদের প্রাচীন বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অংশ হিসেবে আজও অনুসৃত হয়ে আসছে। বাসালিনী স্থানটিকে পবিত্রতার নির্দিষ্ট ধারণার সঙ্গে যুক্ত করে দেখা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মাসিক চলাকালে নারী সেখানে অবস্থান করেন এবং নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরে ফেরেন না। পরিবার থেকে খাবার বাইরে রেখে দেওয়া হয়, তবে পুরুষরা ভেতরে প্রবেশ করেন না। যদি অসাবধানতা বশত কেউ সেই স্থানের নিয়ম ভঙ্গ করে, তাহলে প্রথা অনুযায়ী নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে স্থানটিকে পুনরায় পবিত্র করা হয়। যখন কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তখনও কিছু নির্দিষ্ট নিয়ম মানা হয়। বাসালিনীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে গিয়ে তারা কাপড় ও চুল ধুয়ে নেয়। এই স্থানটি গ্রাম সংলগ্ন একটি নির্দিষ্ট অংশে অবস্থিত, যেখানে নারীরা নিজেদের কাজ সম্পন্ন করেন। যদি কোনো নারীর মৃত্যু বাসালিনীতে ঘটে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে মূল উপাসনালয়ে না নিয়ে সেখানকার কাছাকাছি সমাধিস্থ করা হয়। একইভাবে সন্তান জন্মের সময়ও নারী বাসালিনীতে থাকেন এবং নির্দিষ্ট সময় পর ঘরে ফিরে আসেন। এই প্রথাগুলো তাদের প্রাচীন বিশ্বাসের অংশ, যেখানে পবিত্রতা ও অপবিত্রতার ধারণা বিশেষ গুরুত্ব পায়। বাইরের দৃষ্টিতে নারীদের জীবন ভিন্ন মনে হলেও স্থানীয় নারীরা একে নিজেদের সংস্কৃতির স্বাভাবিক অংশ হিসেবেই গ্রহণ করেন। ক্যালাশ ধর্মীয় বিশ্বাসে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন একটি গুরুত্বপূর্ণ আচার, যা বহু শতাব্দী ধরে চলে আসছে। প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট কোণ থাকে, যেখানে দেবতার উপস্থিতি কল্পনা করা হয়। নতুন বাড়ি নির্মাণের সময় আচার অনুযায়ী পশু উৎসর্গের রীতি পালিত হয় এবং তার অংশবিশেষ নির্দিষ্ট স্থানে স্পর্শ করানো হয়, যাতে দেবতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। নিয়মিত সময় অন্তরও একই ধরনের আচার পালিত হয়। তাদের বিশ্বাস, এভাবে দেবতার আশীর্বাদ লাভ করলে পরিবার সুরক্ষিত থাকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, গবাদি পশু সুস্থ থাকে এবং জীবিকা সমৃদ্ধ হয়। উৎসর্গকৃত পশুর মাংস সাধারণত পুরুষরা গ্রহণ করেন, নারীরা এতে অংশ নেন না। যদি ভুলবশত কোনো নারী তা গ্রহণ করেন, তবে নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে প্রায়শ্চিত্ত করা হয়। এসব প্রথা থেকে বোঝা যায়, দেবতাদের সন্তুষ্ট রাখার ধারণা তাদের প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখনও টিকে আছে। উৎসব ক্যালাশ জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। বছরে 3টি বড় উৎসব পালিত হয়। এর মধ্যে প্রথমটি হল চিলাম যোশী, যা মে মাসে বসন্ত আগমনের সময় উদযাপিত হয়। সাধারণত 14 থেকে 17 মে পর্যন্ত 3টি উপত্যকায় এই উৎসব চলে। এর কেন্দ্রীয় স্থান হল রম্বুর ঘাটের একটি উপাসনালয়, যেখানে মূল আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের সময় তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে খোলা প্রান্তরে নৃত্য পরিবেশন করে এবং ঢোলের তালে তালে গান গায়। প্রবীণরা বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করেন, যা অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়। প্রথা অনুযায়ী পশু উৎসর্গের আয়োজন হয় এবং সেই মাংস বিশেষ পদ্ধতিতে রান্না করে সবাই মিলেমিশে উপভোগ করে। শেষ দিনে উপাসনালয়ে সবাই একত্রিত হয়ে নৃত্যে অংশ নেয় এবং এই সময় নতুন বিয়ের ঘোষণা দেওয়া হয় বা
কোন যুগল নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করে। দ্বিতীয় উৎসব হল উচাল, যা অগাস্ট মাসে ফসল কাটার সময় পালিত হয়। সাধারণত 22 অগাস্ট থেকে 2 দিন ধরে এ উৎসব চলে, যদিও প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে। আঙ্গুর, আখরোট ও নাশপাতি সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময়। এর আগে তুললে নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হয়। তরুণীরা ফুল দিয়ে সাজানো টুপি পরিধান করে, যা তাদের তারুণ্যের প্রতীক। নারীরা বিশেষ স্থানে ফুল নিবেদন করেন। এই উৎসব আনন্দ ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে পালিত হয়। তৃতীয় এবং সবচেয়ে বড় উৎসব হল চৌমস, যা ডিসেম্বর মাসে নতুন বছরকে স্বাগত জানিয়ে উদযাপিত হয়। সাধারণত 7 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলে। এই সময় প্রয়াতদের স্মরণে আচার অনুষ্ঠান পালিত হয়, ফল বিনিময় করা হয়, নৃত্য ও সামাজিক সমাগমের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই উৎসবে বাইরের পুরুষদের অংশগ্রহণে কিছু বিধিনিষেধ থাকে, তবে পুরো সম্প্রদায় এতে যুক্ত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই উৎসব দেখতে আসেন, কারণ এটি ক্যালাশ সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। ক্যালাশদের খাদ্যাভ্যাসও স্বতন্ত্র। তারা সাধারণ কিন্তু করেন পশুর মাংস তাদের প্রধান খাদ্যের অংশ, যা দেশীয় পদ্ধতিতে রান্না করা হয়। দুধ থেকে তাজা পনির তৈরি করা হয় এবং আখরোটের গুঁড়া মিশিয়ে মোটা রুটি বানানো হয়, যা বিশেষভাবে জনপ্রিয়। আঙুর থেকে তৈরি পানীয় খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। অতিথিদের জন্য দুধ ও চিনি ছাড়া বিশেষ কালো চা পরিবেশন করা হয়, যার সঙ্গে ময়দা দিয়ে তৈরি একটি স্থানীয় খাবার দেওয়া হয়। আখরোট, আঙুর ও নাশপাতির মতো ফল তাদের দৈনন্দিন খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনযাপন অনেকাংশে গবাদি পশুর ওপর নির্ভরশীল। সেখান থেকেই তারা দুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। ক্যালাশ জনগোষ্ঠী একটি প্রাচীন সম্প্রদায়, যাদের উৎস নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর, যারা ভারত অভিযানের পর এখানে থেকে গিয়েছিল। তাদের কিছু শারীরিক বৈশিষ্ট্য ইউরোপীয়দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এ ধারণা প্রচলিত হয়েছে। তবে গবেষক ও বিজ্ঞানীরা এই মতকে সমর্থন করেন না, কারণ এর পক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অধিকাংশের মতে তারা প্রাচীন ইন্দো আর্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা প্রাচীন ইরান অঞ্চল থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিল। তাদের ভাষা ক্যালাসি, যা একটি স্বতন্ত্র ও প্রাচীন ভাষা। অন্য কোনো ভাষার সঙ্গে পুরোপুরি মেলে না। তাদের লোকগীতে শ্যাম নামের একটি স্থানের উল্লেখ পাওয়া যায়, যা হয়তো তাদের প্রাচীন আবাসভূমির স্মৃতি বহন করে। ইতিহাসে তাদের উৎস সম্পর্কে নিশ্চিত প্রমাণ খুব বেশি পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি এখনও জীবন্ত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ ইসলাম গ্রহণ করছেন। অতীতে অমুসলিম হওয়ার কারণে তাদের কখনো কখনো ভিন্ন নামে উল্লেখ করা হতো, তবে বর্তমানে সেই শব্দের ব্যবহার অনেকটাই কমে এসেছে। তাদের জীবন প্রকৃতি নির্ভর। পাহাড়, নদী ও বৃক্ষকে তারা পবিত্র বলে মনে করে। তাদের ধর্মীয় বিশ্বাস এক ধরনের প্রাণবাদ বা অ্যানিমিজমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা এক সৃষ্টিকর্তার ধারণায় বিশ্বাস করে, তবে দেবতা ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই সৃষ্টিকর্তার নিকটবর্তী হওয়ার কথা বলে। তাদের ধর্মে নির্দিষ্ট কোনো নবী বা ধর্মগ্রন্থ নেই, বরং প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও আনন্দময় জীবনযাপনই প্রধান ভিত্তি। তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে, তবে তাকে তারা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে অনুভব করে। তারা নিজেদের ভাষায় গান গায়, আর সেই গান ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত হয়ে উঠছে। যেমন পাস নামের একটি গান, যা 2 তরুণী আরিয়ানা ও অমৃতা পরিবেশন করেছিলেন এবং তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এসব গান তাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছে এবং মানুষ ক্যালাস উপত্যকার সৌন্দর্য সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। আবাসনের ক্ষেত্রে সেখানে বিলাসবহুল হোটেল নেই, তবে স্বল্প ব্যয়ে সাধারণ কক্ষ ভাড়া পাওয়া যায়, যেখানে রাত যাপন করা সম্ভব। স্থানীয়দের আতিথেয়তা আন্তরিক ও উষ্ণ, তবে দুর্গম পথের কারণে এটি মূলত অভিযাত্রাপ্রিয় ভ্রমণকারীদের জন্য বেশি উপযোগী। ক্যালাশ নারীরা তাদের স্বতন্ত্র ঐতিহ্যবাহী পোশাকের জন্য পরিচিত। রঙিন ও নকশাদার পোশাক এবং বিশেষ অলঙ্কৃত টুপি তাদের সংস্কৃতির পরিচয় বহন করে। তবে তাদের সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণাও প্রচলিত আছে, যা সম্পূর্ণ অসত্য। তারা নিজেদের মর্যাদা ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেয়। অনুমতি ছাড়া ছবি তুললে তারা অসন্তুষ্ট হন। তাদের সমাজের নারী পুরুষ একসঙ্গে সামাজিক জীবনযাপন করলেও শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় থাকে। বর্তমানে সেখানে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ছে এবং মসজিদও নির্মাণ হচ্ছে। তবে প্রাচীন রীতিনীতি এখনও বহাল রয়েছে। তাদের পুরনো সমাধিস্থলগুলোতেও কিছু ভিন্নধর্মী প্রথার চিহ্ন দেখা যায়।
অতীতে মৃতদেহ উন্মুক্ত কফিনে রাখা হতো, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। পুরনো কবরস্থানে কিছু অবশিষ্ট কাঠামো এখনও দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে অদ্ভুত মনে হতে পারে। যদি কেউ সেখানে ভ্রমণ করেন, তবে স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। অনুমতি ছাড়া ছবি না তোলা এবং তাদের ঐতিহ্য রক্ষায় সচেতন থাকা প্রত্যেক দর্শনার্থীর দায়িত্ব। ক্যালাশ উপত্যকা এক জীবন্ত ইতিহাস, যা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সংযুক্ত থেকে আনন্দময় জীবনযাপন ও ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্ব। এখানে প্রচলিত কিছু সামাজিক রীতিনীতি বাইরের মানুষের কাছে বিস্ময়কর মনে হতে পারে। স্থানীয় প্রথা অনুযায়ী অনেক সময় মেয়েরাই নিজের পছন্দের জীবনসঙ্গী নির্বাচন করে এবং বিবাহের সিদ্ধান্ত নেয়। এমনকি কোনো বিবাহিত নারী যদি পরবর্তীতে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান, তাহলেও নির্দিষ্ট সামাজিক নিয়ম মেনে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। এক্ষেত্রে পূর্বের স্বামী নির্দিষ্ট রীতি অনুযায়ী ক্ষতিপূরণ গ্রহণ করেন। এই সমাজে নারীদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু প্রাচীন প্রথা। বিশেষ কিছু সময়ে, যেমন শারীরিক পরিবর্তনের নির্দিষ্ট পর্যায়ে, নারীরা বাসালে নামের আলাদা স্থানে কয়েকদিন অবস্থান করেন। এটি তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের অংশ, যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। এই উপত্যকাটি হল ক্যালাশ উপত্যকা, যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার অন্তর্গত। তিনটি ছোট উপত্যকা, বম্বরে ঘাটি, রম্বুর ঘাটি এবং বিরির ঘাটি মিলে গড়ে উঠেছে এই অঞ্চল। এখানকার মানুষ নিজেদের ক্যালাশ বলে পরিচয় দেন। তাদের জনসংখ্যা আনুমানিক ৩ থেকে ৪ হাজারের মতো, এবং তারা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নিজস্ব ঐতিহ্য আঁকড়ে জীবনযাপন করেন। উপত্যকাটি হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪৮০ ফুট উচ্চতায়। এখানকার আবহাওয়া শীতল ও নির্মল। পাহাড়, নদী ও অরণ্যের মিলিত পরিবেশ উপত্যকাটিকে এক অপূর্ব সৌন্দর্য দিয়েছে, যা দর্শনার্থীদের মনে প্রাচীন কাহিনীর জগতের অনুভূতি জাগায়। কৈলাস জনগোষ্ঠীর জীবনযাপন সাধারণ হলেও তাদের উৎসব ও আচার অনুষ্ঠান অত্যন্ত বর্ণিল ও প্রাণবন্ত। এই সংস্কৃতিকে কাছ থেকে দেখার ও বোঝার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভ্রমণে আসেন। চিত্রাল শহর থেকে এই উপত্যকার দূরত্ব প্রায় ২ ঘন্টার পথ, তবে যাত্রাপথ সহজ নয়। একদিকে প্রবাহমান পাহাড়ি নদী, অন্যদিকে খাড়া পর্বতশ্রেণী, আর মাঝখানে সরু ও আঁকাবাঁকা সড়ক। ভ্রমণের সময় ভূমিধসের আশঙ্কাও থাকে। তবুও প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির আকর্ষণ মানুষকে এই অনন্য উপত্যকার পথে টেনে আনে। যদি কেউ এই উপত্যকায় ভ্রমণ করতে চান, তাহলে স্থানীয়দের পরামর্শ অনুযায়ী খচ্চরে যাতায়াত করাই তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে এভাবেই চলাচল করেন। পথ চলতে গিয়ে চোখে পড়বে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ ঘাসে মোড়া প্রান্তর, ফলের বাগান এবং পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, যা পুরো যাত্রাকে স্মরণীয় করে তোলে। সেখানে পৌঁছাতে বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না, কেবল টোল প্রদান করতে হয় এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানাতে হয়। তবে মনে রাখতে হবে, আধুনিক সুযোগ সুবিধা সেখানে খুব সীমিত, তাই প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ এবং দরকারি সামগ্রী নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আশেপাশে হাসপাতাল বা পর্যাপ্ত দোকান সহজে পাওয়া যায় না। এই অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ১২,০০০-এর কাছাকাছি, যার মধ্যে ক্যালাশ জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ৩ থেকে ৪ হাজার। তিনটি উপত্যকা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং তাদের মধ্যে কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বুম্বুরেদ ঘাটে, যেখানে অধিকাংশ মানুষ বসবাস করেন। ক্যালাশ সম্প্রদায়ের সামাজিক রীতি ও বিশ্বাস বিশ্বব্যাপী প্রচলিত ধারণা থেকে ভিন্ন। তারা আনন্দকে জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখে, তা জন্ম হোক, বিবাহ হোক কিংবা মৃত্যু ঘিরে তাদের আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। যেখানে অনেক সমাজে শোক ও নীরবতা প্রাধান্য পায়, সেখানে ক্যালাশদের মধ্যে মৃত্যু উপলক্ষে সমবেত হওয়া, স্মৃতিচারণ ও সামাজিক সমাগমের আয়োজন দেখা যায়। প্রয়াত ব্যক্তিকে একদিনের জন্য একটি বড় সমবায় স্থানে রাখা হয়, যেখানে সবাই একত্রিত হয়ে তাকে স্মরণ করেন। অতিথিদের জন্য ভোজের আয়োজন করা হয়, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে জীবনকে উদযাপন করা হয়। অতীতে প্রয়াত ব্যক্তিকে কফিনে করে উন্মুক্ত স্থানে রাখা হতো, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন তাদের দাফন প্রথা চালু হয়েছে। তাদের বিশ্বাস, একজন মানুষকে বিদায় জানাতে হলে তা ইতিবাচক মনোভাব ও সম্মানের সঙ্গে করা উচিত। এই উপলক্ষে ব্যয়ও কম নয়। পরিবারগুলো গর্বের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করে। 3 দিন ধরে উপাসনালয়, স্মরণ ও সামাজিক মিলন মেলা চলে, যেখানে প্রয়াত ব্যক্তির জীবনের প্রশংসা করা হয় এবং গান পরিবেশন করা হয়।
এই প্রথা দেখলে বোঝা যায় তারা জীবন ও মৃত্যুকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করে। এবার কথা বলা যাক তাদের বিবাহ প্রথা নিয়ে, যা আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী। ক্যালাশ। সমাজে সাধারণত বিয়ে হয় পারস্পরিক পছন্দ ও ভালোবাসার ভিত্তিতে। জোরপূর্বক বা প্রচলিত আয়োজন ভিত্তিক বিয়ের ধারণা এখানে নেই বললেই চলে। অনেক সময় যুবক তার পছন্দের তরুণীকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং পরে মেয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়। গ্রামের প্রবীণরা তখন মেয়েটির মতামত জানতে চান। এই সিদ্ধান্ত কি তার নিজের ইচ্ছায় নেওয়া, নাকি কোনো চাপ রয়েছে? যদি মেয়েটি স্বেচ্ছায় সম্মতি দেয়, তবে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর ভোজের আয়োজন করা হয়, যেখানে কনের পরিবার আপ্যায়নের ব্যবস্থা করে এবং সবাই মিলে মিশে আনন্দ উদযাপন করে। চতুর্থ দিনে কনের মামা আসেন এবং বরপক্ষের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়। তারপর দুই পরিবারের মধ্যে উপহার বিনিময় চলতে থাকে, যা কখনো কয়েকদিন, কখনো কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। এই সমাজে আরেকটি বিশেষ দিক হল, যদি কোনো ক্যালাশ নারী মুসলিম পুরুষকে বিয়ে করেন, তবে তাকে ইসলাম গ্রহণ করতে হয় এবং ঐতিহ্যবাহী পোশাক ত্যাগ করতে হয়। সাম্প্রতিক সময়ে কিছু ক্যালাশ নারী ইসলাম গ্রহণ করছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা সেখানে কাজ করছে এবং ক্যালাশ পরিবারগুলোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিক সহায়তার মাধ্যমে তাদের প্রাচীন সংস্কৃতি সংরক্ষণে উৎসাহ দেওয়া যায়। বিয়ের পর প্রথম সন্তান জন্মালে বড় আকারে আনন্দ উৎসব হয়, যা কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। যদিও ব্যয়ের দায়িত্ব থাকে বরপক্ষের ওপর। আত্মীয় স্বজনদের উপহার দেওয়া হয় এবং ভোজের আয়োজন করা হয়। পরবর্তী সন্তান একই লিঙ্গের হলে একই প্রথা পুনরাবৃত্তি হয় এবং ভিন্ন লিঙ্গের সন্তান জন্মানো পর্যন্ত এই আয়োজন চলতে পারে। সন্তানের জন্ম উপলক্ষে নৃত্য ও আনন্দের মাধ্যমে উৎসব পালন করা হয়। সব মিলিয়ে দেখা যায়, ক্যালাশ জনগোষ্ঠী জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে উৎসবের দৃষ্টিতে দেখে। তাদের আরেকটি বিশেষ প্রথা হল, মাসিক চলাকালে নারীরা বাসালে নামে একটি আলাদা স্থানে কিছুদিন অবস্থান করেন। এটি একটি ছোট কক্ষ বা কুটিরের মতো জায়গা, যা তাদের প্রাচীন বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অংশ হিসেবে আজও অনুসৃত হয়ে আসছে। বাসালিনী স্থানটিকে পবিত্রতার নির্দিষ্ট ধারণার সঙ্গে যুক্ত করে দেখা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মাসিক চলাকালে নারী সেখানে অবস্থান করেন এবং নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরে ফেরেন না। পরিবার থেকে খাবার বাইরে রেখে দেওয়া হয়, তবে পুরুষরা ভেতরে প্রবেশ করেন না। যদি অসাবধানতাবশত কেউ সেই স্থানের নিয়ম ভঙ্গ করে, তাহলে প্রথা অনুযায়ী নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে স্থানটিকে পুনরায় পবিত্র করা হয়। যখন কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তখনও কিছু নির্দিষ্ট নিয়ম মানা হয়। বাসালিনীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে গিয়ে তারা কাপড় ও চুল ধুয়ে নেয়। এই স্থানটি গ্রাম সংলগ্ন একটি নির্দিষ্ট অংশে অবস্থিত, যেখানে নারীরা নিজেদের কাজ সম্পন্ন করেন। যদি কোনো নারীর বাসালে নিতে ঘটে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে মূল উপাসনালয়ে না নিয়ে সেখানকার কাছাকাছি সমাধিস্থ করা হয়। একইভাবে সন্তান জন্মের সময়ও নারী বাসালে নিতে থাকেন এবং নির্দিষ্ট সময় পর ঘরে ফিরে আসেন। এই প্রথাগুলো তাদের প্রাচীন বিশ্বাসের অংশ, যেখানে পবিত্রতা ও অপবিত্রতার ধারণা বিশেষ গুরুত্ব পায়। বাইরের দৃষ্টিতে নারীদের জীবন ভিন্ন মনে হলেও স্থানীয় নারীরা একে নিজেদের সংস্কৃতির স্বাভাবিক অংশ হিসেবেই গ্রহণ করেন। ক্যালাশ ধর্মীয় বিশ্বাসে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন একটি গুরুত্বপূর্ণ আচার, যা বহু শতাব্দী ধরে চলে আসছে। প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট কোণ থাকে, যেখানে দেবতার উপস্থিতি কল্পনা করা হয়। নতুন বাড়ি নির্মাণের সময় আচার অনুযায়ী পশু উৎসর্গের রীতি পালিত হয় এবং তার অংশবিশেষ নির্দিষ্ট স্থানে স্পর্শ করানো হয়, যাতে দেবতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। নিয়মিত সময় অন্তরও একই ধরনের আচার পালিত হয়। তাদের বিশ্বাস, এভাবে দেবতার আশীর্বাদ লাভ করলে পরিবার সুরক্ষিত থাকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, গবাদি পশু সুস্থ থাকে এবং জীবিকা সমৃদ্ধ হয়। উৎসর্গকৃত পশুর মাংস সাধারণত পুরুষরা গ্রহণ করেন, নারীরা এতে অংশ নেন না। যদি ভুলবশত কোনো নারী তা গ্রহণ করেন, তবে নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে প্রায়শ্চিত্ত করা হয়। এসব প্রথা থেকে বোঝা যায়, দেবতাদের সন্তুষ্ট রাখার ধারণা তাদের প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখনও টিকে আছে। উৎসব ক্যালাশ জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। বছরে 3টি বড় উৎসব পালিত হয়। এর মধ্যে প্রথমটি হল চিলাম যোশী, যা মে মাসে বসন্ত আগমনের সময় উদযাপিত হয়। সাধারণত 14 থেকে 17 মে পর্যন্ত 3টি উপত্যকায় এই উৎসব চলে। এর কেন্দ্রীয় স্থান হল রম্বুর ঘাটের একটি উপাসনালয়, যেখানে মূল আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবের সময় তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে খোলা প্রান্তরে নৃত্য পরিবেশন করে এবং ঢোলের তালে তালে গান গায়। প্রবীণরা বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করেন, যা অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়। প্রথা অনুযায়ী পশু উৎসর্গের আয়োজন হয় এবং সেই মাংস বিশেষ পদ্ধতিতে রান্না করে সবাই মিলেমিশে উপভোগ করে। শেষ দিনে উপাসনালয়ে সবাই একত্রিত হয়ে নৃত্যে অংশ নেয় এবং এই সময় নতুন বিয়ের ঘোষণা দেওয়া হয় বা কোন যুগল নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করে। দ্বিতীয় উৎসব হল উচাল, যা অগাস্ট মাসে ফসল কাটার সময় পালিত হয়। সাধারণত 22 অগাস্ট থেকে 2 দিন ধরে এ উৎসব চলে, যদিও প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে। আঙ্গুর, আখরোট ও নাশপাতি সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময়। এর আগে তুললে নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হয়। তরুণীরা ফুল দিয়ে সাজানো টুপি পরিধান করে, যা তাদের তারুণ্যের প্রতীক। নারীরা বিশেষ স্থানে ফুল নিবেদন করেন। এই উৎসব আনন্দ ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে পালিত হয়। তৃতীয় এবং সবচেয়ে বড় উৎসব হল চৌমস, যা ডিসেম্বর মাসে নতুন বছরকে স্বাগত জানিয়ে উদযাপিত হয়। সাধারণত 7 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5480 ফুট উচ্চতায়। এখানকার আবহাওয়া শীতল ও নির্মল। পাহাড়, নদী ও অরণ্যের মিলিত পরিবেশ উপত্যকাটিকে এক অপূর্ব সৌন্দর্য দিয়েছে, যা দর্শনার্থীদের মনে প্রাচীন কাহিনীর জগতের অনুভূতি জাগায়। কৈলাস জনগোষ্ঠীর জীবনযাপন সাধারণ হলেও তাদের উৎসব ও আচার অনুষ্ঠান অত্যন্ত বর্ণিল ও প্রাণবন্ত। এই সংস্কৃতিকে কাছ থেকে দেখার ও বোঝার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভ্রমণে আসেন। চিত্রাল শহর থেকে এই উপত্যকার দূরত্ব প্রায় 2 ঘন্টার পথ, তবে যাত্রাপথ সহজ নয়। একদিকে প্রবাহমান পাহাড়ি নদী, অন্যদিকে খাড়া পর্বতশ্রেণী, আর মাঝখানে সরু ও আঁকাবাঁকা সড়ক। ভ্রমণের সময় ভূমিধসের আশঙ্কাও থাকে। তবুও প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির আকর্ষণ মানুষকে এই অনন্য উপত্যকার পথে টেনে আনে। যদি কেউ এই উপত্যকায় ভ্রমণ করতে চান, তাহলে স্থানীয়দের পরামর্শ অনুযায়ী খচ্চরে যাতায়াত করাই তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে এভাবেই চলাচল করেন। পথ চলতে গিয়ে চোখে পড়বে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবুজ ঘাসে মোড়া প্রান্তর, ফলের বাগান এবং পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, যা পুরো যাত্রাকে স্মরণীয় করে তোলে। সেখানে পৌঁছাতে বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না, কেবল টোল প্রদান করতে হয় এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানাতে হয়। তবে মনে রাখতে হবে, আধুনিক সুযোগ সুবিধা সেখানে খুব সীমিত, তাই প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ এবং দরকারি সামগ্রী নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আশেপাশে হাসপাতাল বা পর্যাপ্ত দোকান সহজে পাওয়া যায় না। এই অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় 12,000-এর কাছাকাছি, যার মধ্যে ক্যালাস জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 3 থেকে 4,000। 3টি উপত্যকা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং তাদের মধ্যে কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বুম্বুরেদ ঘাটে, যেখানে অধিকাংশ মানুষ বসবাস করেন। ক্যালাস সম্প্রদায়ের সামাজিক রীতি ও বিশ্বাস বিশ্বব্যাপী প্রচলিত ধারণা থেকে ভিন্ন। তারা আনন্দকে জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখে, তা জন্ম হোক, বিবাহ হোক কিংবা মৃত্যু। মৃত্যু ঘিরে তাদের আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। যেখানে অনেক সমাজে শোক ও নীরবতা প্রাধান্য পায়, সেখানে ক্যালাসদের মধ্যে মৃত্যু উপলক্ষে সমবেত হওয়া, স্মৃতিচারণ ও সামাজিক সমাগমের আয়োজন দেখা যায়। প্রয়াত ব্যক্তিকে একদিনের জন্য একটি বড় সমবায় স্থানে রাখা হয়, যেখানে সবাই একত্রিত হয়ে তাকে স্মরণ করেন। অতিথিদের জন্য ভোজের আয়োজন করা হয়। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে জীবনকে উদযাপন করা হয়। অতীতে প্রয়াত ব্যক্তিকে কফিনে করে উন্মুক্ত স্থানে রাখা হতো, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন তাদের দাফন প্রথা চালু হয়েছে। তাদের বিশ্বাস, একজন মানুষকে বিদায় জানাতে হলে তা ইতিবাচক মনোভাব ও সম্মানের সঙ্গে করা উচিত। এই উপলক্ষে ব্যয়ও কম নয়। পরিবারগুলো গর্বের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করে। 3 দিন ধরে উপাসনালয়, স্মরণ ও সামাজিক মিলন মেলা চলে, যেখানে প্রয়াত ব্যক্তির জীবনের প্রশংসা করা হয় এবং গান পরিবেশন করা হয়। এই প্রথা দেখলে বোঝা যায় তারা জীবন ও মৃত্যুকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করে। এবার কথা বলা যাক তাদের বিবাহ প্রথা নিয়ে, যা আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী। ক্যালাস সমাজে সাধারণত বিয়ে হয় পারস্পরিক পছন্দ ও ভালোবাসার ভিত্তিতে। জোরপূর্বক বা প্রচলিত আয়োজন ভিত্তিক বিয়ের ধারণা এখানে নেই বললেই চলে। অনেক সময় যুবক তার পছন্দের তরুণীকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং পরে মেয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়। গ্রামের প্রবীণরা তখন মেয়েটির মতামত জানতে চান। এই সিদ্ধান্ত কি তার নিজের ইচ্ছায় নেওয়া নাকি কোনো চাপ রয়েছে?
যদি মেয়েটি স্বেচ্ছায় সম্মতি দেয় তবে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর ভোজের আয়োজন করা হয়, যেখানে কনের পরিবার আপ্যায়নের ব্যবস্থা করে এবং সবাই মিলে মিশে আনন্দ উদযাপন করে। চতুর্থ দিনে কনের মামা আসেন এবং বরপক্ষের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়। তারপর দুই পরিবারের মধ্যে উপহার বিনিময় চলতে থাকে, যা কখনো কয়েকদিন, কখনো কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। এই সমাজে আরেকটি বিশেষ দিক হল, যদি কোনো ক্যালাশ নারী মুসলিম পুরুষকে বিয়ে করেন তবে তাকে ইসলাম গ্রহণ করতে হয় এবং ঐতিহ্যবাহী পোশাক ত্যাগ করতে হয়। সাম্প্রতিক সময়ে কিছু ক্যালাশ নারী ইসলাম গ্রহণ করছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা সেখানে কাজ করছে এবং ক্যালাস পরিবারগুলোর জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিক সহায়তার মাধ্যমে তাদের প্রাচীন সংস্কৃতি সংরক্ষণে উৎসাহ দেওয়া যায়। বিয়ের পর প্রথম সন্তান জন্মালে বড় আকারে আনন্দোৎসব হয়, যা কনের বাড়িতে অনুষ্ঠিত হয়, যদিও ব্যয়ের দায়িত্ব থাকে বরপক্ষের ওপর। আত্মীয় স্বজনদের উপহার দেওয়া হয় এবং ভোজের আয়োজন করা হয়। পরবর্তী সন্তান একই লিঙ্গের হলে একই প্রথা পুনরাবৃত্তি হয় এবং ভিন্ন লিঙ্গের সন্তান জন্মানো পর্যন্ত এই আয়োজন চলতে পারে। সন্তানের জন্ম উপলক্ষে নৃত্য ও আনন্দের মাধ্যমে উৎসব পালন করা হয়। সব মিলিয়ে দেখা যায়, ক্যালাশ জনগোষ্ঠী জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে উৎসবের দৃষ্টিতে দেখে। তাদের আরেকটি বিশেষ প্রথা হল, মাসিক চলাকালে নারীরা বাসালে নামে একটি আলাদা স্থানে কিছুদিন অবস্থান করেন। এটি একটি ছোট কক্ষ বা কুটিরের মতো জায়গা, যা তাদের প্রাচীন বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অংশ হিসেবে আজও অনুসৃত হয়ে আসছে। বাসালিনী স্থানটিকে পবিত্রতার নির্দিষ্ট ধারণার সঙ্গে যুক্ত করে দেখা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মাসিক চলাকালে নারী সেখানে অবস্থান করেন এবং নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরে ফেরেন না। পরিবার থেকে খাবার বাইরে রেখে দেওয়া হয়, তবে পুরুষরা ভেতরে প্রবেশ করেন না। যদি অসাবধানতা বশত কেউ সেই স্থানের নিয়ম ভঙ্গ করে, তাহলে প্রথা অনুযায়ী নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে স্থানটিকে পুনরায় পবিত্র করা হয়। যখন কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তখনও কিছু নির্দিষ্ট নিয়ম মানা হয়। বাসালিনীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে গিয়ে তারা কাপড় ও চুল ধুয়ে নেয়। এই স্থানটি গ্রাম সংলগ্ন একটি নির্দিষ্ট অংশে অবস্থিত, যেখানে নারীরা নিজেদের কাজ সম্পন্ন করেন। যদি কোনো নারীর বাসালে নিতে ঘটে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে মূল উপাসনালয়ে না নিয়ে সেখানকার কাছাকাছি সমাধিস্থ করা হয়। একইভাবে সন্তান জন্মের সময়ও নারী বাসালে নিতে থাকেন এবং নির্দিষ্ট সময় পর ঘরে ফিরে আসেন। এই প্রথাগুলো তাদের প্রাচীন বিশ্বাসের অংশ, যেখানে পবিত্রতা ও অপবিত্রতার ধারণা বিশেষ গুরুত্ব পায়। বাইরের দৃষ্টিতে নারীদের জীবন ভিন্ন মনে হলেও স্থানীয় নারীরা একে নিজেদের সংস্কৃতির স্বাভাবিক অংশ হিসেবেই গ্রহণ করেন। ক্যালাশ ধর্মীয় বিশ্বাসে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন একটি গুরুত্বপূর্ণ আচার, যা বহু শতাব্দী ধরে চলে আসছে। প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট কোণ থাকে, যেখানে দেবতার উপস্থিতি কল্পনা করা হয়। নতুন বাড়ি নির্মাণের সময় আচার অনুযায়ী পশু উৎসর্গের রীতি পালিত হয় এবং তার অংশবিশেষ নির্দিষ্ট স্থানে স্পর্শ করানো হয়, যাতে দেবতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। নিয়মিত সময় অন্তরও একই ধরনের আচার পালিত হয়। তাদের বিশ্বাস, এভাবে দেবতার আশীর্বাদ লাভ করলে পরিবার সুরক্ষিত থাকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়, গবাদি পশু সুস্থ থাকে এবং জীবিকা সমৃদ্ধ হয়। উৎসর্গকৃত পশুর মাংস সাধারণত পুরুষরা গ্রহণ করেন, নারীরা এতে অংশ নেন না। যদি ভুলবশত কোনো নারী তা গ্রহণ করেন, তবে নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে প্রায়শ্চিত্ত করা হয়। এসব প্রথাকে বোঝা যায় দেবতাদের সন্তুষ্ট রাখার ধারণা তাদের প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখনও টিকে আছে। উৎসব ক্যালাশ জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। বছরে 3টি বড় উৎসব পালিত হয়। এর মধ্যে প্রথমটি হল চিলাম যোশী, যা মে মাসে বসন্ত আগমনের সময় উদযাপিত হয়। সাধারণত 14 থেকে 17 মে পর্যন্ত 3টি উপত্যকায় এই উৎসব চলে। এর কেন্দ্রীয় স্থান হল রম্বুর ঘাটের একটি উপাসনালয়, যেখানে মূল আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের সময় তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে খোলা প্রান্তরে নৃত্য পরিবেশন করে এবং ঢোলের তালে তালে গান গায়। প্রবীণরা বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করেন, যা অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়। প্রথা অনুযায়ী পশু উৎসর্গের আয়োজন হয় এবং সেই মাংস বিশেষ পদ্ধতিতে রান্না করে সবাই মিলেমিশে উপভোগ করে। শেষ দিনে উপাসনালয়ে সবাই একত্রিত হয়ে নৃত্যে অংশ নেয় এবং এই সময় নতুন বিয়ের ঘোষণা দেওয়া হয় বা কোন যুগল নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করে। দ্বিতীয় উৎসব হল উচাল, যা অগাস্ট মাসে ফসল কাটার সময় পালিত হয়।
সাধারণত 22 অগস্ট থেকে 2 দিন ধরে এ উৎসব চলে, যদিও প্রস্তুতি শুরু হয় প্রায় 1 মাস আগে। আঙ্গুর, আখরোট ও নাশপাতি সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময়। এর আগে তুললে নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হয়। তরুণীরা ফুল দিয়ে সাজানো টুপি পরিধান করে, যা তাদের তারুণ্যের প্রতীক। নারীরা বিশেষ স্থানে ফুল নিবেদন করেন। এই উৎসব আনন্দ ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে পালিত হয়। তৃতীয় এবং সবচেয়ে বড় উৎসব হল চৌমস, যা ডিসেম্বর মাসের নতুন বছরকে স্বাগত জানিয়ে উদযাপিত হয়। সাধারণত 7 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলে। এই সময় প্রয়াতদের স্মরণে আচার অনুষ্ঠান পালিত হয়, ফল বিনিময় করা হয়, নৃত্য ও সামাজিক সমাগমের মাধ্যমে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই উৎসবে বাইরের পুরুষদের অংশগ্রহণে কিছু বিধিনিষেধ থাকে, তবে পুরো সম্প্রদায় এতে যুক্ত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই উৎসব দেখতে আসেন, কারণ এটি ক্যালাশ সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। ক্যালাশদের খাদ্যাভ্যাসও স্বতন্ত্র। তারা সাধারণ কিন্তু করেন। পশুর মাংস তাদের প্রধান খাদ্যের অংশ, যা দেশীয় পদ্ধতিতে রান্না করা হয়। দুধ থেকে তাজা পনির তৈরি করা হয় এবং আখরোটের গুঁড়া মিশিয়ে মোটা রুটি বানানো হয়, যা বিশেষভাবে জনপ্রিয়। আঙুর থেকে তৈরি পানীয় খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। অতিথিদের জন্য দুধ ও চিনি ছাড়া বিশেষ কালো চা পরিবেশন করা হয়, যার সঙ্গে ময়দা দিয়ে তৈরি একটি স্থানীয় খাবার দেওয়া হয়। আখরোট, আঙুর ও নাশপাতির মতো ফল তাদের দৈনন্দিন খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনযাপন অনেকাংশে গবাদি পশুর ওপর নির্ভরশীল। সেখান থেকেই তারা দুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন। ক্যালাশ জনগোষ্ঠী একটি প্রাচীন সম্প্রদায়, যাদের উৎস নিয়ে নানা গল্প প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর, যারা ভারত অভিযানের পর এখানে থেকে গিয়েছিল। তাদের কিছু শারীরিক বৈশিষ্ট্য ইউরোপীয়দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এ ধারণা প্রচলিত হয়েছে। তবে গবেষক ও বিজ্ঞানীরা এই মতকে সমর্থন করেন না, কারণ এর পক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অধিকাংশের মতে তারা প্রাচীন ইন্দো আর্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা প্রাচীন ইরান অঞ্চল থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিল। তাদের ভাষা ক্যালাসি, যা একটি স্বতন্ত্র ও প্রাচীন ভাষা। অন্য কোনো ভাষার সঙ্গে পুরোপুরি মেলে না। তাদের লোকগীতে শ্যাম নামের একটি স্থানের উল্লেখ পাওয়া যায়, যা হয়তো তাদের প্রাচীন আবাসভূমির স্মৃতি বহন করে। ইতিহাসে তাদের উৎস সম্পর্কে নিশ্চিত প্রমাণ খুব বেশি পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি এখনও জীবন্ত রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ ইসলাম গ্রহণ করছেন। অতীতে অমুসলিম হওয়ার কারণে তাদের কখনো কখনো ভিন্ন নামে উল্লেখ করা হতো, তবে বর্তমানে সেই শব্দের ব্যবহার অনেকটাই কমে এসেছে। তাদের জীবন প্রকৃতি নির্ভর। পাহাড়, নদী ও বৃক্ষকে তারা পবিত্র বলে মনে করে। তাদের ধর্মীয় বিশ্বাস এক ধরনের প্রাণবাদ বা অ্যানিমিজমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা এক সৃষ্টিকর্তার ধারণায় বিশ্বাস করে, তবে দেবতা ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই সৃষ্টিকর্তার নিকটবর্তী হওয়ার কথা বলে। তাদের ধর্মে নির্দিষ্ট কোনো নবী বা ধর্মগ্রন্থ নেই, বরং প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও আনন্দময় জীবনযাপনই প্রধান ভিত্তি। তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে, তবে তাকে তারা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে অনুভব করে। তারা নিজেদের ভাষায় গান গায়, আর সেই গান ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত হয়ে উঠছে। যেমন পাস নামের একটি গান, যা 2 তরুণী আরিয়ানা ও অমৃতা পরিবেশন করেছিলেন এবং তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এসব গান তাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছে এবং মানুষ ক্যালাস উপত্যকার সৌন্দর্য সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। আবাসনের ক্ষেত্রে সেখানে বিলাসবহুল হোটেল নেই, তবে স্বল্প ব্যয়ে সাধারণ কক্ষ ভাড়া পাওয়া যায়, যেখানে রাত যাপন করা সম্ভব। স্থানীয়দের আতিথেয়তা আন্তরিক ও উষ্ণ, তবে দুর্গম পথের কারণে এটি মূলত অভিযাত্রাপ্রিয় ভ্রমণকারীদের জন্য বেশি উপযোগী। ক্যালাশ নারীরা তাদের স্বতন্ত্র ঐতিহ্যবাহী পোশাকের জন্য পরিচিত। রঙিন ও নকশাদার পোশাক এবং বিশেষ অলংকৃত টুপি তাদের সংস্কৃতির পরিচয় বহন করে। তবে তাদের সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণাও প্রচলিত আছে, যা সম্পূর্ণ অসত্য। তারা নিজেদের মর্যাদা ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেয়। অনুমতি ছাড়া ছবি তুললে তারা অসন্তুষ্ট হন। তাদের সমাজের নারী পুরুষ একসঙ্গে সামাজিক জীবনযাপন করলেও শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় থাকে। বর্তমানে সেখানে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ছে এবং মসজিদও নির্মাণ হচ্ছে। তবে প্রাচীন রীতিনীতি এখনও বহাল রয়েছে। তাদের পুরনো সমাধিস্থলগুলোতেও কিছু ভিন্নধর্মী প্রথার চিহ্ন দেখা যায়। অতীতে মৃতদেহ উন্মুক্ত কফিনে রাখা হতো, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।
পুরনো কবরস্থানে কিছু অবশিষ্ট কাঠামো এখনও দেখা যায় যা দর্শনার্থীদের কাছে অদ্ভুত মনে হতে পারে। যদি কেউ সেখানে ভ্রমণ করেন তবে স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। অনুমতি ছাড়া ছবি না তোলা এবং তাদের ঐতিহ্য রক্ষায় সচেতন থাকা প্রত্যেক দর্শনার্থীর দায়িত্ব। ক্যালাশ উপত্যকা এক জীবন্ত ইতিহাস, যা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সংযুক্ত থেকে আনন্দময় জীবনযাপন ও ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্ব। সুযোগ পেলে এই অনন্য উপত্যকা ঘুরে দেখা যেতে পারে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।